স্কুল ড্রেসের সাদা স্কার্টে পিরিয়ডের ছোপ ছোপ দাগ নিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আদিবা। চোখ মুখে ভয়ের ছাপ, কারণ তার সামনে হাতের শক্ত মুঠ করে দাঁড়িয়ে আছে তার চাচাতো ভাই আদি। আদিবার চেয়ে মাত্র 1 বছর বড়, কিন্তু আদিবা তাকে জমের মতো ভয় পায়। অবশ্য ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। আদিবাকে সবসময় আদির কথা শুনে চলতে হয়। কথার একটু এদিক ওদিক হলেই ভয়ঙ্কর শাস্তি পেতে হয় তাকে। যদিও আজ সে কোনো ভুল করেনি, তবুও আজকেও শাস্তি পেতে হবে মনে হচ্ছে। আদি চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে, এমন একটা ভাব যেন পারলে এখনই খুন করে ফেলবে আদিবাকে। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে দাঁতে দাঁত চেপে চোখ মুখ শক্ত করে আদি প্রশ্ন করল, কী রে, কী বলেছিলাম তোকে? আমার সাথে স্কুলে আসবি, চুপচাপ ক্লাস করবি, তারপর আবার আমার সাথে ফিরে যাবি। এর বাইরে তুই কিচ্ছু করবি না বলিনি আমি? যে কোনো দরকারে আমার ক্লাসে গিয়ে বলবি, আমি সব কিছু করে দিব। তোকে আমি ক্যান্টিনে পর্যন্ত যেতে দেই না। নিজে তোর ক্লাসে গিয়ে টিফিন দিয়ে আসি, তবু তুই ব্যথা পেলি? কি করে পেলি বল? ক্লাস বাদ দিয়ে কি করেছিলি? ছুটাছুটি না করলে তো ব্যথা পাসনি, তাই না? বলেই এগিয়ে আসলো আদি। সাথে সাথে ভয়ে পিছিয়ে গেল আদিবা। আদির দিকে তাকাতে পারছে না সে, নিজ দিকে তাকিয়ে চুপ করে আছে। ব্যথা পাওয়ার সময় মনে ছিল না, এখন ভয় পাচ্ছিস কেন? জবাব দে, ব্যথা পেয়েছিস কি করে? আদির এই প্রশ্নে কি জবাব দিবে বুঝতে পারছে না আদিবা। ক্লাস 9-এ পড়া একটা মেয়ে কি করে তার প্রায় সমবয়সী ভাইকে বলবে পিরিয়ডের কথা? তবে প্রশ্নের উত্তর না দিলে আদি থামবে না, সেটাও সে জানে। তাই কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, ব্যথা পাইনি ভাইয়া। উত্তর দেওয়ার সাথে সাথে আদিবার গালে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিল। এমনি এমনি ব্লিডিং হয়? তুই এখন আমার সাথে মিথ্যে বলাও শুরু করেছিস। আজ একবার বাসায় চল, তারপর তোর কি অবস্থা করি দেখে নিস। বলেই টানতে টানতে নিয়ে বাইকে উঠতে বলল। গালে হাত দিয়ে নীরবে চোখের জল ফেলতে ফেলতে হাদির পিছনে বসলো আদিবা। থাপ্পড়ে আদিবের ব্যথা পেয়েছে বেশ ভালোই। ব্যথা পেয়েছে, কিন্তু আদিত্যর মুখে মুখে কথা বলার সাহস নেই তার। আদিত্য চৌধুরীর ডাক নাম হলো আদি, আদিবার বড় চাচার ছেলে। ক্লাস 10-এ পড়ে। আদিত্য তাদের পরিবারের একমাত্র উত্তরাধিকার। পরিবারের 3 চাচার 5 মেয়ের মধ্যে ওই একমাত্র ছেলে। তার বয়স ছোট হলেও পারিবারিক সব ব্যাপারে তার মতামতের গুরুত্ব দেওয়া হয় সবার আগে। সবার চোখের মণি যেন সে। আদিবার 2 চাচা, আদিত্যের বাবা আর তার ছোট চাচা দেশের বাইরে থাকেন। 3 ভাইয়ের মধ্যে আদিবাদের অবস্থা একটু খারাপ ছিল, তাই আদিবারা এতদিন গ্রামে থাকতো। কিন্তু হঠাৎ বাবা মারা যাবার পর থেকে আদিবা আর তার ছোট বোন সাদিয়া আদিত্যের বাসায় থাকে। তবে আদিবার মা গ্রামে থাকেন। আদিত্যের বাসার সবাই আদিবাদের ভালোবাসেন, তবে তাদের মধ্যে আদিত্য আদিবাকে একটু বেশি আদর করে। আর এই আদর করাটাই আদিবার কাল হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত কেয়ারিং যেটাকে বলে, খেতে দেরি হলে বকা, ঘুমাতে দেরি হলে বকা, এমনকি আদিবা কার সাথে বন্ধুত্ব করবে কার সাথে করবে না সেটাও সিদ্ধান্ত নেয় আদি। বাসায় কেউ এতে বাধা দেয় না, কারণ বাসার সবার মোটামুটি ইচ্ছে আদিবা বড় হলে জীবনসঙ্গী হোক। আদিবাকে নিয়ে বাসায় ফিরে দেখলো বাসায় কেউ নেই। ওয়ারিন আর সাদিয়া স্কুলে গিয়েছে, তাদের নিয়ে গেছে আদিত্যের মা আর বাবা অফিসে, তাই বাসা খালি। আদিত্য বাইক থেকে নেমেই আদিবাকে টানতে টানতে নিয়ে বাসায় ঢুকলো। আদিবা জানে এখন তাকে শাস্তি পেতে হবে, কঠিন শাস্তি। তাই নিরুপায় হয়ে বলতে লাগলো, আমি ব্যথা পাইনি ভাইয়া, ছেড়ে দাও প্লিজ, আর কখনো এমন হবে না। আদি আবারও চোখ মুখ শক্ত করে বলল, এই এক কথা শুনতে শুনতে আমার কান পচে গেছে। বুঝেছিস, তুই ভালো কথার মেয়ে না, তাই আজ শাস্তি তোকে পেতেই হবে। একবার শাস্তি পেলে দ্বিতীয়বার এমন করার সাহস হবে না। বলে আদিবাকে নিয়ে বাথরুমে আটকে দিল আদিত্য। আদিবা এবার কেঁদেই দিল, কাঁদতে কাঁদতে বলল, ভাইয়া আমি সত্যি ব্যথা পাইনি, আমাকে আটকে রেখো না প্লিজ। বলার সাথে সাথে দরজা খুলে দিল আদি। আদিবা চোখ মুছে আদির দিকে তাকালো, ভাবলো হয়তো ক্ষমা করে দিয়েছে। কিন্তু কিন্তু আদিবার সে আশায় জল ঢেলে আদিবার হাতে ব্যান্ডেজ, অ্যান্টিসেপ্টিক আর জামা কাপড় দিয়ে বলল, ভালো করে ব্যান্ডেজ করে জামা বদলে নিবি। আমি করে দিতাম, কিন্তু এমন জায়গায় ব্যথা পেয়েছিস
সেটা সম্ভব না, তাই নিজেই করে নে। আমি স্কুলে যাচ্ছি, সামনে এক্সাম, তাই স্কুল মিস দেওয়া যাবে না। ম্যাডাম বলেছে তোকে বাসায় রেখে যেন ফিরে যাই, তাই আপাতত 2 ঘন্টা তুই বাথরুমে থাকবি, আমি স্কুল থেকে ফিরে খুলে দিব। বলে দরজাটা লক করে দিয়ে আদিত্য বেরিয়ে গেল। আদিবা ভিতর থেকে চেঁচাতে লাগলো, আমাকে রেখে যেও না ভাইয়া, এখানে থাকবো কি করে? যেও না ভাইয়া, প্লিজ। কে শুনে কার কথা। আদি বাইরে চলে গেল। এদিকে প্রায় 1 ঘন্টা পর আদিত্যের মা মিসেস মিনা বেগম বাসায় ফিরলেন। সাথে অরিন আর সাদিয়াও ফিরেছে। অরিনের রুম আদির রুমের পাশেই, তাই রুমে ঢুকতেই কান্নার আওয়াজ শুনতে পেল অরিন। সাথে সাথে দৌড়ে মায়ের ঘরে গেল। অরিনের অবস্থা দেখে মিনা বেগম বলে উঠলেন, কি হয়েছে অরিন, এভাবে ছুটে আসলি কেন? অরিন হাঁপাতে হাঁপাতে বলল, বাসায় তো কেউ নেই তাই না মা? ভাই আর আদিবা আপু স্কুলে তাহলে রুমে কে? ওই রুমে মানে? ভাইয়ার রুমে কে যেন কাঁদছে মা, আমি স্পষ্ট শুনেছি, কিন্তু রুম তালা বন্ধ। কি যাতা বলছিস? আদি বা আদি দুজন স্কুলে গেল, এখনো ফেরার সময় হয়নি। তাছাড়া আমরা তালা খুলে ভিতরে ঢুকলাম, একে তো বাইরে তালা থাকেই। তাছাড়া আদি বাইরে যাওয়ার সময় নিজের ঘর তালা বন্ধ করে যায়, তাহলে ওর রুমে কে থাকবে? তুই হয়তো ভুল শুনেছিস। এই সেই বলে অরিনকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে পাঠিয়ে দিলেন মিনা বেগম। এবার আর কান্নার শব্দ পায়নি, তাই এই নিয়ে কেউ বাড়াবাড়ি আর করল না। আদিবার সাথে আজ প্রথমবার এমন হয়নি। বুঝ হবার পর থেকে সে দেখে আসছে ভাইয়া নামক ব্যক্তিটি তার সাথে এমন করে। সেদিন বন্ধুদের সাথে ছাদে বসে ছবি তুলছিল আদিবা। হঠাৎ করে আদি কোত্থেকে এসে সবার সামনে থেকে তাকে টেনে হিঁচড়ে নিয়ে ছাদের চিলকোঠায় ঢুকে পড়ে। তারপর আদিবাকে কিছু বলার সুযোগ না দিয়ে আদিবা পরনে থাকা শাড়িটা টেনে খুলে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ছিঁড়ে ফেলেছিল। সেদিনও ভয়ে কান্না করেছিল আদিবা, কিন্তু আদির সেদিকে কোনো খেয়ালই ছিল না। তার যেন কোনো হুঁশ ছিল না সে কি করছে। আদিবা কোনো উপায় না পেয়ে আদিকে বলেছিল, কি করছো ভাইয়া? আমার লাগছে, ছাড়ো প্লিজ। শাড়িটা ছিঁড়ে ফেলছো কেন? প্লিজ শাড়িটা ছাড়ো, আম্মু আমাকে মারবে। আদিবা এক মনে বলেছিল, কিন্তু তার কথা যেন আদির কানে যায়নি। সে আদিবার দিকে তাকিয়ে আরও অস্থির হয়ে টান দিয়ে পুরো শাড়িটা খুলে ফেলে ফ্লোরের ওপর ছুঁড়ে ফেলে দিয়ে রক্ত চোখে তাকিয়ে বলেছিল, শাড়ি পরেছিস কেন? ভাইয়া আজ পহেলা ফাল্গুন। তো ফাল্গুন বলে শাড়ি পরতে হবে এমন কোথাও লেখা আছে? তোর সাহস কি করে হয় শাড়ি পরার? আমি তোকে শাড়ি পরার অনুমতি দিয়েছিলাম? ভাইয়া সবাই তো পড়েছে। আদি সবার ভাই না, শুধু তোর ভাই, বুঝেছিস? তাই সবার অনুমতি না লাগলেও তোর লাগবে। অরিন আপু, সাদিয়া ওরাও তো পড়েছে ভাইয়া। চুপ, একদম চুপ। সবাই পড়লেও তুই পড়বি না। আমার কথার বাইরে তুই কিছুই করবি না, বুঝেছিস? এই নিয়ে আর একটা কথা বললে এই শাড়ি তোর গলায় পেঁচিয়ে এখানে ঝুলিয়ে দিব। সবাই ভাববে সুইসাইড করেছিস, বুঝেছিস? আ- আমি কয়েকটা ছবি তুলেই খুলে ফেলতাম ভাইয়া। তুই মাত্র ক্লাস 9-এ পড়িস, এখনও এতটা বড় হোসনি যে শাড়ি পরে ঢং করবি। আর এসব বান্ধবীদের বাসায় এনেছিস কেন? বান্ধবী মানেই কূটনীতিবিদ, এসব মেয়েদের থেকে দূরে থাকবি, বুঝেছিস? আর সহ্য করতে না পেরে আদিবা কেঁদে দিয়ে বলল, আমি এতটাও ছোট নেই ভাইয়া। ক্লাস 9-এ পড়া একটা মেয়ের পরনের শাড়ি যে এভাবে খুলে নেওয়া যায় না, সেটা কি তুমি বোঝো না? আদি রক্তচক্ষুতে তাকালো আদিবার দিকে। ধমক দিতে গিয়েও থেমে গেল। নিমিষে অসহায় ভঙ্গিতে শাড়িটা আবার কুড়িয়ে এনে আদিবার কোমরে গুজতে গুজতে বলল, এভাবে কাঁদিস না, মেজাজ খারাপ হয়ে গেলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তোর ভুলগুলো যেমন আমাকে কষ্ট দেয়, তেমনি তোর কান্নাও আমাকে বড্ড জ্বালায়। আদির কথাগুলো আদিবার কানে ঢুকলেও মাথায় ঢুকলো না। ও কি বোঝাতে চাইলো তাও বুঝলো না। আদি জোর করে ধমক দিয়ে বলল, কান্না থামা। কী রে, তোকে কান্না থামাতে বললাম তো, কথা কানে যায় না? সেদিন আদির মা চলে আসায় আদিবা রেহাই পেয়েছিল। এরপর সেদিন আদিবাকে স্কুলের ভর্তির কথা হলে সেদিন আদিবার বাবা মানে বড় চাচা আদিবাকে প্রশ্ন করেছিল, সে কোন স্কুলে ভর্তি হতে চাই? আদিবা উত্তর দিয়েছিল, অরিন আপু যে স্কুলে পড়ে সেই স্কুলে। কিন্তু আদির তাতেও আপত্তি ছিল।
সে চেয়েছিল আদিবা যেন তার স্কুলে ভর্তি হয়, আর তাই আদিবাকে হুমকি দিয়েছিল যদি সে অরিনের স্কুলে ভর্তি হয় তাহলে তাকে কঠিন শাস্তি পেতে হবে। উপায় না পেয়ে আদিবা আদির স্কুলেই ভর্তি হয়। তারপর থেকে আদিবার জীবন থেকে স্বাধীনতা নামক শব্দটি হারিয়ে গেছে। স্কুলে কোনো মজা করা তো দূরের কথা, ক্লাসের বাইরেও যেতে পারে না সে। আদিবা যাই করে তাতে আদির সমস্যা। আদিবা কোনো কারণে ব্যথা পেলে সেটাও অন্যায়। আজ যে ব্যথা পায়নি, কিন্তু ব্লাড দেখে আদি ভেবেছে আদিবা ব্যথা পেয়েছে, আর শাস্তিস্বরূপ বাথরুম বন্ধ করে রেখে চলে গিয়েছে। প্রায় 2 ঘন্টা পর আদি বাসায় ফিরল। আদি একা ফিরেছে দেখে আদিবার মা বেশ অবাকই হলেন, কারণ তিনি জানেন পৃথিবী উল্টে গেলেও আদিবাকে একা রেখে আদি ফিরবে না। আদি, তুই একা কেন? আদিবা কোথায়? যেখানে থাকার কথা সেখানেই আছে। এটা কেমন উত্তর? ওকে আগেই বাসায় রেখে গিয়েছিলাম। মানে কি? বাসায় ফিরে তো দেখলাম না। আমার রুমে আছে। কথাটা শুনে আদির মায়ের আত্মাটা ধক করে উঠল। তার মানে অরিন যা বলেছিল তাই ঠিক, আদির ঘরে আদিবা কাঁদছিল। আদির মা অস্থির হয়ে প্রশ্ন করলেন, মানে কি? কি করেছিস ওর সাথে? আদি, দিন দিন তুই সব সীমা পেরিয়ে যাচ্ছিস। বলে একটানে চাবি নিয়ে দৌড়ে গেলেন আদির ঘরে। রুমে আদিবাকে না পেয়ে ডাকতে লাগলেন। আদিবা বাথরুম থেকে সাড়া দিতেই ছুটে গেলেন। আদিবা কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে, আধ ভেজা অবস্থায় ফ্লোরে বসে আছে। দেখে আদিবার মা পুরোপুরি হতবাক হয়ে গেলেন। আদিবাকে তুলে ঘরে নিয়ে আসলেন। ততক্ষণ আদিও ঘরে এসেছে। আদির মা মিনা বেগম ঘরে এসে আদিকে কিছু বলার সুযোগ না দিয়ে ঠাস করে থাপড় বসে দিলেন। তারপর বললেন, তুই কি মানুষ? এমন অমানুষের মতন কাজটা কি করে করলি? আজকে তোর বাবা বাসায় আসুক, তারপর তোর হবে। আদির ফর্সাগালে থাপ্পড়ের দাগ পড়ে গিয়েছে, হয়তো ব্যথাও পেয়েছে, কিন্তু সেদিকে তার খেয়ালই নেই। সে এক মনে আদিবার দিকে তাকিয়ে আছে। সে তার মাকে আগ্রহ করে আদিবার দিকে এগিয়ে এসে বলল, তুই ভিজেছিস কি করে? আর ড্রেস চেঞ্জ করিসনি কেন? আদিবা ভয় পেয়ে আদির মায়ের আড়ালে গিয়ে লুকালো। সাথে সাথে আদির মা বলে উঠলেন, থাম অমানুষের বাচ্চা, এখন আর দরদ দেখাতে হবে না। মা, আমি ওকে এমনি এমনি বাথরুমে আটকে রাখিনি। ও স্কুলে গিয়ে পড়াশোনা দিয়ে নাচানাচি করে, আর তা করতে গিয়ে ব্যথা পেয়েছিল, তাই শাস্তি দিয়েছি যেন ভবিষ্যতে আর এমন করার সাহস না পায়। তুমি জানো কত ব্লিডিং হয়েছিল? ব্লিডিং? আদিবাও কি বলছে তুই ব্যথা পেয়েছিস? আদিবা ফিসফিস করে মিনা বেগমকে কি যেন বলল। মিনা বেগম আর কিছু না বলে আদিবাকে নিয়ে নিজের ঘরে চলে গেলেন। তার কিছুক্ষণ পর তিনি এক টুকরো কাগজ আর কিছু টাকা নিয়ে আদির ঘরে আসলেন। আদি মুখ ভার করে বসে আছে দেখে মিনা বেগম মন খারাপ হলো, কারণ এই প্রথমবার তিনি আদির গায়ে হাত তুলেছেন। আদি ছোট থেকেই বুদ্ধিদীপ্ত, সচরাচর অন্যায় করে না, শুধু আদিবার সাথে একটু বাড়াবাড়ি করে। যতই হোক একমাত্র ছেলে, মা বাবা তাকে সবসময় একটু বেশি আদর করেন, তাই অন্যায় করলে শাস্তিও দিতে অপরাধ বোধ করেন। মিনা বেগম এসে ছেলের পাশে বসলেন, তারপর কাগজের টুকরোটা ছেলের হাতে দিয়ে বললেন, ফার্মেসি থেকে নিয়ে আয় গিয়ে। আদি অস্থির হয়ে প্রশ্ন করল, অল্পই তো ব্লাড ছিল, তাহলে ওষুধ লাগবে কেন মা? তার মানে কি ও অনেক বেশি ব্যথা পেয়েছে? ওর কোনো ক্ষতি হবে না তো মা? ওকে হাসপাতালে নিয়ে যাই। এত অস্থির হওয়ার মতন কিছু হয়নি। দেখ আদি, তুই আদিবাকে আদর করিস সেটা আমরা সবাই জানি, কিন্তু তুই কি বুঝতে পারছিস না তোর এই অতিরিক্ত কেয়ার আদিবার কষ্টের কারণ হচ্ছে? মা, যে বিষয় আমাকে বলে লাভ নেই সেটা কেন বলতে আসো? আমি এর আগেও বলেছি আমি আদিবার ব্যাপারে নিজেকে কন্ট্রোল করতে পারি না। হতে পারে এটা আমার মানসিক সমস্যা, এতে আমার কোনো হাত নেই। বলে কাগজটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো আদি। স্কুল ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে খেয়ে যা, এখনই আনতে হবে না। কি বলছো মা? আদিবা ব্যথা পেয়েছে আর আমি এখন খাবো? ও ব্যথা পায়নি আদি, তোকে যেটা কিনতে বললাম সেটা কেনার পর প্যাকেটের গায়ে লেখাগুলো ভালোভাবে পড়বি, ঠিক আছে? কী সব যে বলছো, কে জানে ব্যথা না পেলে ওষুধের দরকার হয়। যাই হোক, আমি যাব আর আসবো। বলে আদি বেরিয়ে গেল। মিনা বেগম ছেলে যাওয়ার দিকে তাকিয়ে তাকিয়ে ভাবতে লাগলেন, হে আদি, বেপরা ভালোবাসা শেষ কোথায়? আমি আর ভাইয়ার স্কুলে পড়বো না কাকিমা। মাত্র কয়েকদিন তো হয়েছে স্কুলে ভর্তি হয়েছি, এখন চাইলেই
সহজেই স্কুল বদলানো যাবে। তুমি বড় চাচাকে বলে আমাকে আপুদের স্কুলে ভর্তি করিয়ে দাও প্লিজ। আদিরের মাকে ছাড়িয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল আদিবা। আদিরের মা মিনা বেগম জানেন আদি এটা সহজে মেনে নেবে না, কিন্তু আদিবার ভয় পাওয়ার যুক্তি আছে। সামান্য একটা বিষয়ে আদিবাকে এভাবে বাথরুমে আটকে রাখা একদমই উচিত হয়নি আদির। মিনা বেগম আদিবাকে সান্ত্বনা দিয়ে বললেন, তোর চাচা বাসায় আসুক, আমি কথা বলবো, কেমন? দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। আদির বাবা আহমেদ সাহেব বাসায় ফিরেছেন, কিন্তু আদি সেই দুপুরে বেরিয়েছে, এখনও ফিরেনি। বাসায় ফিরে আদির ব্যাপারে সব শুনে খুব রেগে গেলেন আহমেদ সাহেব। আদির ফেরার অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যা পেরিয়েছে, বাসায় সবাই ড্রয়িং রুমে বসে আছিল। তখন হাতে কাগজে মোড়ানো একটা প্যাকেট নিয়ে বাসায় ঢুকলো আদি। আদিকে দেখে আহমেদ সাহেব এগিয়ে গেলেন, আর কিছু না বলে আদির গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বললেন, তোর সাহস কি করে হলো এমন একটা কাজ করার? সবার আদর পেয়ে পেয়ে সাপের আদি কিছু বলল না, মাথা নিচু করে নিল। আদির চোখ মুখ অসম্ভব লাল হয়ে আছে। আদির যখন খুব রেগে যায় তখন ফর্সা মুখে রাগের লাল আভা ছড়ায়। এটা নতুন কিছু না। আদির মাথা নিচু রেখে আদিবার দিকে এগিয়ে আসলো। অজানা আতঙ্কে কিছুটা সরে গেল আদিবা। আদি এগিয়ে এসে আদিবার হাতে একটা প্যাকেট দিয়ে বলল, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না দিবা, তাই ব্লাড দেখে ভেবেছিলাম তুই ব্যথা পেয়েছিস। আহমেদ সাহেব আবারও চেঁচিয়ে উঠলেন। ন্যাকামি বন্ধ করো, ও ব্যথা পেলে তোমার কি? বাবা আমি আর কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি আদিবের কাছে ক্ষমা চা। আদির চোখ গরম করে আদিবার দিকে তাকালো। ক্ষমা চাওয়ার মতো কাজ আদি কখনোই করবে না, সে ব্যাপারে সবাই নিশ্চিত। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আদি বলে উঠল, ক্ষমা করে দে আদিবা, আর এমন হবে না। আদির মুখে ভুল স্বীকারমূলক উক্তিটি শুনে নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছা করলো না আদিবার। সে কি ঠিক শুনছে? আদি যতই ভুল করুক না কেন কখনোই তা স্বীকার করে না। আজ হঠাৎ সব নিয়ম ভেঙে গেল। বড় চাচার কথায় আদিবার হুঁশ ফিরল। আহমেদ সাহেব কড়া গলায় বললেন, যাই হোক, আদিবা তোমার স্কুলে যাচ্ছে না, আর তাই এবার থেকে ওর পেছনে লাগা বাদ দিয়ে নিজের পড়াশোনায় মন দাও। কয়দিন পরেই তো মাধ্যমিক পরীক্ষা। আদি অবাক হয়ে বলল, ও স্কুলে যাবে না মানে? মানে ও এখন থেকে অরিনের স্কুলে যাবে। আমি কাল গিয়ে ওকে ভর্তি করে আসবো। কিন্তু কেন? আমি চাই না আদিবা তোমার সাথে থাকুক। আদিবাও কি তাই চায়? হ্যাঁ চাই, তোমার মতো ইডিয়েটের আশেপাশে কেই বা থাকতে চাইবে? আদি আর কিছু না বলে নিজের ঘরের দিকে হাঁটা দিল। আদিবাও নিজের ঘরে ফিরল। তারপর কাগজের প্যাকেটটা খুলল। কাগজের ভিতরে এক প্যাকেট প্যাড, কিছু চকলেট আর এক টুকরো কাগজ ছিল। কাগজের টুকরোটা হাতে নিয়ে আদিবা পড়তে শুরু করলো। মানছি আমি ভুল করেছি, কিন্তু তুইও কাজটা ঠিক করিসনি আদিবা। আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কিভাবে ব্যথা পেয়েছিস, তখন আমাকে সব খুলে বললি না কেন? তুই জানিস তুই ব্যথা পেলে আমার খারাপ লাগে, তাই তোকে আগলে রাখতে চাই। এটাই কি আমার দোষ? তুই কেন আমার সাথে সংকোচ ছাড়া কথা বলতে পারিস না? আমি কি বাইরের কেউ যে মন খুলে কিছু বলা যাবে না? তাছাড়া আমি মেয়ে না হলেও একজন মানুষ, তাই কোনো না কোনো সময় এই ব্যাপারটা জানতেই পারতাম, আর এটাই স্বাভাবিক। হয়তো আজ থেকে 10 বছর পর বা তারও পরে সেটা তোর থেকে না হোক বা অন্য কারো কাছ থেকে জানতে হতোই, তাই না? তাহলে এখন বললে কি অসুবিধা ছিল? যদি আমার খুব ভুল না হয়, আমার মতো তুইও জানিস তোর আর আমার বিয়ে শুধু সময়ের অপেক্ষা মাত্র। আমার বাবা মা থেকে শুরু করে তোর মা সবাই চান আমাদের বিয়ে দিতে, যার মানে হলো তুই সারা জীবন আমার সাথেই থাকবি। তাই আমার ক্ষেত্রে ভয় লজ্জা এই ব্যাপারগুলো বাদ দিয়ে দে। তুই আমার সাথে যত ফ্রি হতে পারবি ততই ভুল কম করবি। ভুল না করলে শাস্তি পেতে হবে না, শাস্তি না পেলে আমাকে ভয় পেতে হবে না। আমি চাই না তুই সারা জীবন আমাকে। আদিবা কাগজটা পড়ার সাথে সাথে গুছিয়ে রেখে দিল। পৃথিবীর সবাই যদি আদির সাথে তার বিয়ে দিতে চায়, তবুও সে এই বিয়ে করতে রাজি না। এই বিয়ে কিছুতেই হতে পারে না। আদির মতো রাগী ছেলের সাথে আজীবন থাকা অসম্ভব। আদিবা পড়াশোনা শেষ করে নিজের মতো করে থাকতে চায়। আদির অত্যাচার থেকে মুক্তি পেতে চায়। যাই হোক, ভবিষ্যতে কি হবে সে নিয়ে এখন না ভাবলেও চলবে। আপাতত আদির কাছে ক্ষমা চাওয়া উচিত, কারণ তার জন্য আজ আদিকে থাপ্পড় খেতে হয়েছে। আদিবা ভয়ে ভয়ে আদির ঘরে গিয়ে বলল, আদি ভাই আসবো? আদি দাঁতে দাঁত চেপে বলল, আয়।
আদিবা এগিয়ে গিয়ে আদির সামনে দাঁড়ালো। আদির মুখ তুলে বলল, শুনলাম তুই নাকি স্কুল বদলাতে চাইছিস। না মানে আমার জন্য তোমাকে অনেক বেগ পেতে হয় তো, তাই ভাবছিলাম। স্কুল বদলাবি ভালো কথা, কিন্তু স্কুলে যাওয়ার জন্য হাত পা আস্ত থাকবে তো। মানে আমি কি বোঝাতে চেয়েছি তুই বুঝেছিস? কিন্তু আপুদের স্কুলে পড়লে কি অসুবিধা ভাইয়া? আমার তো কোনো অসুবিধা নেই। তুই সারা জীবনের জন্য হাঁটা চলার ক্ষমতা হারাবি, তাতে আমার অসুবিধা কিসের? যা অসুবিধা সেটা তো তোর। আমি বিছানায় বসে ভাইয়ার দিকে তাকিয়ে কাচুমাচু মুখ করে বললাম, ভাইয়া আমি তো বলে দিয়েছি আমি আপুর স্কুলে ভর্তি হতে চাই। এখন বড় চাচাকে কি বলে নিষেধ করব? কিভাবে নিষেধ করবি সেটা তুই জানিস। তাল বাহানা শোনার মতো সময় আমার নেই। আজকের রাতটা তোর কাছে সময় আছে, হয় বাবা সিদ্ধান্ত বদলানোর ব্যবস্থা কর, অন্যথায় সকালের জন্য প্রস্তুত হ। জানিস তো আমার কথা নড়চড় হয় না। পা ভাঙবো বলেছি মানে ভাঙবই। ভাইয়া আমার ঘরে কোনো মেয়ের এতক্ষণ থাকার অনুমতি নেই। এখন যা এখান থেকে, আমি শাওয়ার নিব। কিভাবে কি করব বুঝতে পারছি না, তবু বাহানা করে বের করার চেষ্টায় লেগে পড়লাম, কারণ এছাড়া আর কোনো উপায় নেই। আমি বিছানা ছেড়ে দরজার কাছে যেতেই ভাইয়া আমায় ডাক দিল। আমি পিছনে তাকিয়ে সাথে সাথেই আবার চোখ সরিয়ে নিলাম, কারণ ভাইয়ার শার্টের বোতাম খুলছে। আমি লজ্জা পেয়েছি দেখে ভাইয়া বোতাম লাগাতে লাগাতে আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁত কটমট করে বলল, বলেছি না লজ্জা বাদ দিতে। যাই হোক, আচ্ছা দিবা, তুই আমার নামে নালিশ করার সাহস কোথায় পেলি? প্রশ্নটা শুনেই গলা শুকিয়ে গেল আদিবার। কি উত্তর দিবে এখন? ভাইয়া আমি নালিশ করিনি। নালিশ করেছিস কি করিসনি সেটা তোর কাছেই রাখ। একটা কথা কান খুলে শুনে নে, আজকের জন্য ছেড়ে দিয়েছি, কিন্তু যদি স্কুলের ব্যাপারটা ফয়সালা করতে না পারিস, ওই শাস্তির সাথে এই শাস্তিটাও যোগ করে নিবি, বুঝেছিস? ভাইয়ার কথার উত্তর দিতে পারলাম না, চুপচাপ বেরিয়ে আসলাম। সকালেই চাচা আমাকে নতুন স্কুলে নিয়ে যাবে, যা করার আজকেই করতে হবে। কিন্তু কিভাবে কি করব বুঝতে পারছি না। এই বাসায় থাকলে কিছুদিনের মধ্যে আমি পাগল হব, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। অনেক ভেবে সিদ্ধান্ত নিলাম কাকিমাকে বলবো। তাই নিচে গিয়ে সবার জন্য চা বানিয়ে নিয়ে সবার ঘরে ঘরে দিয়ে এসে এক কাপ চা নিয়ে কাকিমার ঘরে গেলাম। কিন্তু সেখানে গিয়ে আবার থমকে গেলাম, কারণ আদি ভাইয়া কাকিমণির ঘরে বিছানায় মায়ের কোলে মাথা রেখে পায়ের উপর পা তুলে গেম খেলছে সে। কাকিমা তার মাথায় হাত বুলাচ্ছে। ভাইয়া যতই ভুল করুক না কেন, সে এই বাসায় সবার নয়নের মণি। তাই কাকিমা প্রথমে থাপ্পড় দিলেও এখন হয়তো ছেলের রাগ ভাঙাচ্ছে। আমি রুমে ঢুকবো নাকি ঢুকবো না ভাবছি। দরজার সামনে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে কাকিমা বলে উঠলেন, আরে আদিবা, বাইরে কেন, ভিতরে আয়। কাকিমার কথায় ভাইয়া ফোন থেকে চোখ সরিয়ে এক নজরে আমাকে দেখে নিয়ে আবার গেম খেলায় মনোযোগ দিল। কাকিমা ভাইয়ার মাথার নিচে বালিশ দিয়ে সরে বসে বললেন, হাতে কি চা নাকি? কে করেছে? কাকিমার প্রশ্নের জবাবে বললাম, আমি করেছিলাম কাকিমা। কাকিমণি অবাক হলেন। তুই করেছিস? কিন্তু কেন? আমি উত্তর দেওয়ার আগেই আদি ভাইয়া উত্তর দিল, খেয়ে দে কাজ না থাকলে মানুষ কত কিছুই করে, পুতুল খেলে, শাড়ি পরে, চা করে। আদি, তুই আবার ওর পিছনে রাখছিস? এত কিছু পরেও তোর শিক্ষা হয় না? চা করেছে, খারাপ কিছু তো করেনি, তাই না? সেটাই, ও যাই করে সব ভালোই করে। আদিবা, আজ থেকে আমার রাতের দুধটা তুই করে দিস তো। আমি মাথা নাড়ালাম। সাথে সাথেই কাকিমা বলে উঠল, ও দিবে কেন? ও কি সব পারে নাকি? চা করতে পারে, দুধ পারবে না? কাকিমা আমি পারবো, আমি করে দেব ভাইয়া। ভাইয়া মুখ বাঁকিয়ে তার ছেলের হাসি দিয়ে খেলায় মনন দিলেন। আমি কাকিমার কাছে এগিয়ে গিয়ে বললাম, কাকিমা একটা কথা বলতে চেয়েছিলাম। হ্যাঁ বল, কি বলবি? আসলে আমি ভাইয়ার স্কুলেই থাকতে চাই, স্কুল বদলানোর দরকার নেই। কি? কিন্তু কেন? একটু আগেই তো বলছিলি তুই অরিনের স্কুলে ভর্তি হতে চাস। না মানে কাকিমা কি ভেবে যেন ভাইয়াকে বলল,
আদি নিজের ঘরে যা তো, আমি আদিবার সাথে একটু কথা বলবো। অন্য সময় হলে এটা বলার জন্য ভাইয়া কাকিমাকে হাজারটা কথা শোনাতো, রাগারাগি করতো, কিন্তু আজ কোনো জবাব দিল না। ভাইয়া বেরিয়ে যাওয়ার পর কাকিমা আমাকে নিজের সামনে বসিয়ে দিলেন। আদি তোকে নিষেধ করেছে তাই না? এই ভুলটা করিস না আদিবা। তোর চাচা যখন স্কুল বদলাতে বলেছেন সুযোগটা হাতছাড়া করিস না। স্কুল বদলালে আদির অত্যাচার থেকে মুক্তি পাবি। সেটা আমার চেয়ে ভালো আর কে জানে, কিন্তু স্কুল বদলালে ভাইয়া আমাকে আরো বেশি শাস্তি দিবে, সেটা আমি কি করে বলবো? যার নুন খাই তারই ছেলের দুর্নাম করব কিভাবে? মিনা বেগমের কথাই আদিবা নীরব গলায় জবাব দিল, এখন থেকে আমি না হয় একা একা স্কুলে যাব, ভাইয়ার সাথে যাব না, ওর সাথে বেশি কোথাও বলবো না, তাহলে হবে না? তুই বুঝতে পারছিস না আদিবা, আদি তোকে অনেক জ্বালাবে। তবু আমি স্কুল বদলাতে চাই না। তাহলে আমি আর কি বলবো, দেখ ভেবে দেখ, আমি তোর চাচাকে বলে দেখি। ঠিক আছে বলে বেরিয়ে এলাম। রাত 10টা। সবাই টেবিলে খেতে বসেছিল, কিন্তু আদি নেই। বড় চাচা চিন্তিত গলায় বললেন, আদি এখনো রাগ করে আছে? চাচা ভাইয়ার জন্য কিন্তু চিন্তা করছেন বুঝেই কাকিমা বললেন, আরে না, রাগ করে থাকবে কেন? একটু আগেই তো আদিবার সাথে সব মিটমাট হয়ে গেল, তাই না আদিবা? আমি অগত্যা হ্যাঁ সূচক মাথা নাড়লাম। বড় চাচা আবার প্রশ্ন করলেন, তাহলে খেতে আসলো না কেন? হয়তো পড়াশোনা করছে। আদিবা যা তো মা, ভাইয়াকে ডেকে নিয়ে আয়। কাকিমার আদেশে খারাপ লাগলেও চাচার দুশ্চিন্তা বাড়াতে চাই না, তাই উঠে ভাইয়ার রুমে গেলাম। ঘরে ঢুকে দেখি ঘুটঘুটে অন্ধকার। অন্ধকার আমি বরাবরই ভয় পাই, তাই ভয়ে ভয়ে বললাম, ভাইয়া তুমি কি ঘুমিয়ে পড়েছো? মৃদু গলায় জবাব দিল। আমাকে এত জ্বালাস কেন দিবা? ওর কথায় কিছুটা ভয় পেলেও পরক্ষণে মনে পড়ল নিচের সবাই ভাইয়ার জন্য অপেক্ষা করছে, তাই বললাম, ভাইয়া খেতে চলো, খাবো না। সবাই অপেক্ষা করছে। বললাম তো আমার খিদে নেই। চাচা কাকিমা তোমার জন্য চিন্তা করছেন, তুমি না গেলে ভাববে আমার জন্য খাচ্ছ না। ভাবার কি আছে? তোর কি মনে হয় আমার গায়ে হাত তোলার পরেও আমি হ্যাংলার মতো খেতে বসে যাব? ভাইয়া আমি তোমার কাছে ক্ষমা চাইছি, প্লিজ রাগ করে থেকো না। চাচা তোমাকে কত ভালোবাসেন, তুমি কি সেটা জানো না? ওরা আমায় নয় তোকে ভালোবাসে। যাই হোক, এখন তুই এখান থেকে যা। নিচে গিয়ে কি জবাব দেব? যা যা, আমি বললাম তাই বলবি। চাচা অনেক কষ্ট পাবেন। তুই কি যাবি নাকি আমাকে উঠতে হবে? আর কথা বাড়ালাম না, চুপচাপ নিচে নামতে লাগলাম। ভাইয়া আমার জন্য না খেয়ে থাকবে এটা হতে পারে না। আবার চাচাকে যদি বলি ভাইয়া রেগে আছে, তাহলে বড় চাচাও কষ্ট পাবেন। ভাবতে ভাবতে নিচে নেমে আসলাম। আমি নিচে যেতেই বড় চাচা জিজ্ঞাসা করলেন, আদি আসলো না, রাগ করে আছে তাই না? আমার ছেলেকে আমি চিনি না নাকি? তাড়াতাড়ি বললাম, না চাচা, ভাইয়া রাগ করেনি, ও ঘুমিয়ে পড়েছে। না খেয়ে ঘুমিয়েছে? চিন্তা করো না চাচা, তোমাদের খাওয়ার পরে আমি ভাইয়ার ঘরে খাবার দিয়ে আসব, তখন ডেকে খেতে বলবো। আমার কথা শুনে কাকিমা হেসে বললেন, সেই ভালো, আয় আগে তুই খেয়ে নে, খাওয়া শেষ করে আদির খাবার দিয়ে আসবি কেমন? আমি হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। খাওয়া শেষে করে সবাই একে একে উঠে গেল। কাকিমা ভাইয়ার খাবার গুছিয়ে দিয়ে আমাকে এসে বলল, আদিবা খাবারটা একটু দিয়ে আয় কেমন? তোর সাথে আমিও যেতাম, কিন্তু আজকে সিরিয়াসলি লাস্ট এপিসোড না দেখতে পারলে সব বৃথা। তুই তো সিরিয়াল দেখিস না, আর আদিকে তো চিনিস, ওকে ঘুম থেকে তুলতে তুলতে আমার সিরিয়াল শেষ হয়ে যাবে। বলেই কাকিমা টিভি রুমে চলে গেলেন। সেখানে আপু, সাদিয়া সবাই আছে। সবাই মন দিয়ে সিরিয়াল দেখছে। বড় চাচা ডায়াবেটিসের রোগী, তাই খাবার পরে হাঁটতে বেরিয়েছেন। এটাই এ বাড়ির নিয়ম। রাতের খাবারের পর বাড়ি একেবারে শুনশান নিস্তব্ধ হয়ে যায়। আমি খাবারটা নিয়ে ভাইয়ার ঘরের দিকে যাচ্ছি আর ভাবছি আমার কপালে আজ কি লেখা আছে। ভাইয়া যে রেগে আছে, খাবার তো খাবেই না, উল্টো আমাকে হয়তো। যাই হোক, ভয়ে ভয়ে গেলাম ভাইয়ার ঘরে। চোখ বন্ধ করে শুয়ে আছি।
আমি খাবারটা সাইড টেবিলে রেখে ভাইয়াকে ডাকলাম। ভাইয়া শুনছো? খাবার নিয়ে এসেছি, ওঠো প্লিজ। আমি ডাকছি কিন্তু ভাইয়ার সারা শব্দ নেই। হঠাৎ ভাইয়া দু হাত বাড়িয়ে হ্যাচকা টানে আমাকে নিজের সাথে মিশিয়ে নিল। কি করছো ভাইয়া, ছাড়ো। তোকে মানা করেছিলাম না, তবুও আসলি কেন? ভাইয়া আমি তোমাকে খাবারটা দিতে এসেছিলাম, ছাড়ো প্লিজ, কেউ দেখলে খারাপ ভাববে, ছাড়ো। আদি ভাইয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে বলল। এত বড় কবে হলি? এইটুকুখানি মেয়ে খারাপ ভালোর কি বুঝিস তুই? আর আমি কি তোর সাথে খারাপ কিছু করছি? চুপচাপ শুয়ে থাক। এর আগে আমি অনেকবার ভাইয়ের সাথে ঘুমিয়েছি, কিন্তু কেন জানি না আজ কেমন যেন অস্বস্তি হচ্ছে। কিন্তু ভাইয়া নিজের সিদ্ধান্তে অটল, ছাড়বে না মানে ছাড়বেই না। চোখ বন্ধ করে নির্জীব প্রাণীর মতো আমাকে জড়িয়ে শুয়ে আছে, একটু নড়লও না পর্যন্ত। পুরো 5 মিনিট পর ছাড়লো, আমাকে ছেড়ে উঠে বসলো। আমি তাড়াতাড়ি উঠে নিজেকে সামলে নিলাম। ভাইয়া আমি তাহলে যাই, বিরক্ত নিয়ে জবাব দিল। তাহলে এসেছিলি কেন? খাবারটা দিতে। আমি কি বলেছিলাম আমি খাবো? রাতে না খেয়ে থাকতে নেই, শরীর খারাপ করে, তাই দিতে এসেছিলাম। শুধু দিলেই হবে? খাইয়ে দিবে কে শুনি? মানে? বাংলাতেই তো বললাম, না বোঝার মতো করে তো বলিনি। আমি খাইয়ে দিব তাই বলছো? দরজাটা লাগিয়ে দিয়ে সোফায় গিয়ে বস, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া তুমি এসব কি বলছো? কেউ দেখলে? সেটা আমি বুঝবো, তোর তো বোঝার দরকার নেই। আর আজকে সিরিয়ালের লাস্ট এপিসোড, 1 ঘন্টার এপিসোডের কেবল 5 মিনিট গিয়েছে, বাকি 55 মিনিটে খাওয়া সহ আরও অনেক কিছু ঘটতে পারে। যদি অন্য কিছু ঘটাতে না চাস তাহলে চুপচাপ যা বলছি তাই কর, তা না হলে আমি কি করব ভালো করেই জানিস। আর হ্যাঁ, এই 55 মিনিটে কেউ উপরে আসা তো দূর, টিভির রুম থেকেও বের হবে না, তাই তোকে বাঁচানোর কোনো অপশন নেই। ভাইয়ার কথায় বেশ অবাক হলাম। কি চায় ভাইয়া আমার কাছে? এমন অদ্ভুত আচরণ করে কেন? ও কি আমাকে খারাপ নজরে দেখে? কিরে, কি ভাবছিস? কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বললাম, তুমি সিরিয়াল দেখো ভাইয়া? আমি সিরিয়াল দেখবো কেন? আমি জানতাম আজ সিরিয়ালের শেষ এপিসোড, আর আমি সেই সুযোগটাই খুঁজছিলাম। যাই হোক, তুই অযথা সময় নষ্ট করছিস, সামনে থেকে সর, ওয়াশরুমে যাব। বাই দ্য ওয়ে, যদি পালানোর চেষ্টা করিস ধরে এনে মেরে ঠ্যাং ভেঙে দিব। বলে ভাইয়া চলে গেল। ভাইয়ার আচরণের আগামাথা কিছুই বুঝতে পারছি না। ও সুযোগ খুঁজছিল মানে কি? তার মানে ইচ্ছে করেই খেতে যায়নি, যেতে আমি খাবার নিয়ে আসি। আমার ভাবনার ছেদ পড়ল ভাইয়ার ভিজার টাওয়ালের ছোঁয়ায়। ভাইয়া ওয়াশরুম থেকে এসে টাওয়ালটা আমার উপর ছুঁড়ে ফেলছে। অবাক চোখে তাকালাম। মাঝে মাঝে কী নিয়ে এত ভাবতে বসিস? দেখলেই মেজাজ খারাপ হয়। বলেই ভাইয়া এসে আমার গা ঘেঁষে বসে পড়ল। তারপর ফোন বের করে টিপতে টিপতে বলল। নে শুরু কর। আমি কোনো জবাব দিলাম না। এভাবে তাকিয়ে আছিস কেন ইডিয়েট? যাক গে, নে শুরু কর। জানি না কেন নিজের অজান্তেই প্রশ্ন করে বসলাম, ভাইয়া তুমি নিজের হাতে খাচ্ছ না কেন? তোমার হাতে কি ব্যথা? ভাইয়া একটু থমকে গিয়ে আমার দিকে তাকালো, তারপর ছোট একটা নিঃশ্বাস নিয়ে বলল। ব্যথা, খুব ব্যথা, তবে হাতে নয়, বুকে। আমি তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম। কি বলছো? আগে বলনি কেন? তোমার শরীর খারাপ, এই জন্য সকাল সকাল ঘুমিয়ে পড়েছিলে তাই না? আমি এক্ষুনি কাকিমণিকে ডেকে আনছি, দাঁড়াও। বলে আমি যখন উঠে দাঁড়ালাম তখনই ভাইয়া আমার হাত ধরে টেনে বসিয়ে দিল। কি হলো ভাইয়া, আমাকে আটকালে কেন? তোমাকে ওষুধ দিতে হবে না? তোর বয়স কত রে? এটা আবার কেমন প্রশ্ন? কখন কি প্রশ্ন করতে হয় সেটাও জানো না? জানবো না কেন, ভালো করেই জানি। তাহলে এখন এমন প্রশ্নের কারণ কি? জেনে বুঝেই প্রশ্ন করেছি। আচ্ছা, তুই বড় হোস না কেন? আমি ছোট কে বলল? ক্লাস 9-এ পড়ি ভাইয়া, আমি মোটেও ছোট না। আমিও সেটাই বলতে চাইছি। ক্লাস 5-এ পড়া বাচ্চারাও এখন তোর চেয়ে বেশি বোঝে, শুধু তুই এই একটা মাথা মোটা। আজব তো, তোমার অসুখ করেছে ঔষধ দিব, এতে মাথা মোটার কি হলো? এটা কোনো অসুখ? তুই যদি বুঝতি তাহলে অসুখ থাকতো না। যাক গেনে, খাওয়া শুরু কর তাড়াতাড়ি, শুধু শুধু সময় নষ্ট করিস না। আগে কাকিমণিকে বলে আসি তোমার শরীর খারাপ। চুপ, একটাও কথা বলবি না, চুপচাপ বসে খাওয়া।
কথায় কথায় এত বকো কেন? তাহলে কি মারতে হবে? উপায় না পেয়ে আর কিছু না বলে তাড়াতাড়ি খাওয়াতে শুরু করলাম। ভাইয়া ফোন টিপতে টিপতে খাচ্ছে, খেতে খেতে আবার প্রশ্ন করলো। ভর্তির কি হলো? মা কি বলল? এই প্রশ্নের জবাব দিতে আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ কাকিমণি নিষেধ করেছেন ভাইয়ার স্কুলে পড়তে, তাই জবাব দিতে পারছি না। কিরে বল, ভর্তির ব্যবস্থা করতে পেরেছিস? ভাইয়া বলছিলাম, তুমি একবার কাকিমণিকে বলো না, তাহলেই তো আর কেউ আপত্তি করবে না। তোমার কথা তো বাসার সবাই শুনে। আমি বলবো কেন? আমার যাকে বলার তাকে তো বলেছি, আর তার সেটা শুনতে হবে, না হলে একটা মারও মাটিতে পড়বে না। আমার কথা সবাই কেন শুনে জানিস? কারণ আমি কখনো উল্টাপাল্টা কথা বলি না, তাই সবাই শুনে, বুঝেছিস? এটা যদি উল্টাপাল্টা ব্যাপার হয় তাহলে আমাকে দিয়ে কেন বলাতে হবে? ভাইয়া এমন কেন নিজের ইচ্ছেগুলো আমার উপর চাপিয়ে দেয়, কিন্তু সব এমনভাবে করে যেন কেউ তাকে কোনো দোষ দিতে না পারে। এই যে ভাবনার রানী, ভাবনার বক্সটা বন্ধ করে খাবারটা কি দিবেন, নাকি হাতে কামড় বসাবো? তাড়াতাড়ি খাবার নিয়ে আমতা আমতা করে বললাম, ভাইয়া বলছিলাম কি, আমি আপুর স্কুলে পড়লে হয় না? আমি এটা বলার সাথে সাথে ঘরের পরিবেশটা পুরো বদলে গেল। ভাইয়া হাত থেকে খাবারের প্লেটটা নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। লক্ষ্য করলাম আমি কিছু বোঝার আগেই ভাইয়া রেগে আগুন হয়ে গিয়েছে। ভাইয়া হাত মুষ্টি করে দাঁতে দাঁত চেপে মৃদু শব্দে কাকিমণিকে বলতে লাগলো। সে চিৎকার না করলেও আমি বেশ বুঝতে পারছি ভাইয়া প্রচণ্ড রেগে গিয়েছে, কিন্তু তার কারণটা কি বুঝলাম না। মা, এই মা, আমার রুমে এসো তো একবার। ভাইয়াকে আটকানোর বৃথা চেষ্টা করে বললাম, কি হয়েছে ভাইয়া, কাকিমণিকে ডাকছো কেন? আমাকে বলো না, আমি করে দিচ্ছি। ভাইয়া অগ্নি দৃষ্টিতে একবার তাকালো, কিন্তু কিছু বলল না। ভাইয়ার ডাক আর ভাঙচুরের শব্দে কাকিমণি, আমার মা সহ সবাই ছুটে আসলো। এসে প্লেট আর খাবার মেঝেতে দেখে সবাই অবাক হলো। কাকিমণি এগিয়ে এসে প্রশ্ন করলেন। কি ব্যাপার আদি, কি হয়েছে? ভাইয়া শান্ত গলায় বলল। মা, আজ আমি নিচে খেতে যাইনি কেন? কাকিমণি অবাক হলেও স্বাভাবিকভাবেই উত্তর দিল। তুই ঘুমিয়েছিলি তাই? এবার ভাইয়া চিৎকার করে বলে উঠল। তাহলে এই মেয়েটার সাহস হলো কি করে আমার ঘুম ভাইয়া চিৎকারে ঘরের সবাই কেঁপে উঠছে, বিশেষ করে আমি। কাকিমণি ভাইয়াকে শান্ত করার জন্য বলল, না মানে বাবা, না খেয়ে ঘুমালে শরীর খারাপ করতো, তাই আর কি। থামো মা, আমি বাচ্চা নই যে বুঝবো না কখন কি খেতে হবে আর কখন খেতে হবে না। সব সময় বলো আমি নাকি আদিবার সাথে বেশি বেশি করি, কিন্তু কখনো ওর ভুলগুলো দেখো না। ওর বয়সী মেয়েরা কত পটু, আর ওর মাথায় গোবর ছাড়া কিছুই নেই। ওকে বলে দাও, ভবিষ্যতে আমার কথা না শুনলে ওর কি অবস্থা হবে আমি নিজেই জানি না। এবার ভাইয়া আমার দিকে এগিয়ে এসে বলল, এই বাসায় থাকতে হলে মানুষের মতো চলতে হবে, আমার কথা মানতে হবে, বুঝেছিস তুই? এমন অগোছালো ছন্নছাড়া পশুর মতো চলা যাবে না। যদি আমার কথা না শুনিস তোর সাথে কি ঘটবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস। ভাইয়ার হঠাৎ সুর বদলানোটা আমি সহ্য হলো না। চোখ থেকে গড়িয়ে পানি পড়তে লাগলো। আমাকে কাঁদিয়ে ভাইয়া হয়তো শান্তি পেয়েছে, তাই হঠাৎই সব রাগ থামিয়ে দিয়ে বরফ জমা হয়ে গেল। অসহায় ভঙ্গিতে আমার দিকে তাকালো। ভাইয়ার আচরণে এতক্ষণে সবাই অবাক হয়েছে, তবে সবচেয়ে বেশি অবাক আমার মা হয়েছে, কারণ মা দুপুরের ঘটনা জানে না। আজ সন্ধ্যাবেলায় আমাদের এখানে এসেছে। আমি ইচ্ছে করেই মাকে কিছু বলিনি। মা এসব দেখে বলল, ভাবি, আমার মনে হয় আদিবার এখানে থাকা ঠিক হবে না। আসলে আমি আন্দাজ করতে পেরেছিলাম কিছু একটা ঘটছে, কিন্তু আপনাদের বিব্রত করতে চাইনি, তাই প্রশ্ন করিনি। মায়ের কথায় কাকিমা লজ্জা পেলেন, তাড়াতাড়ি বললেন, শাহানা, তুমি অযথা চিন্তা করছো, তেমন কিছু হয়নি, আসলে আদি বুঝতে পারেনি। ভাবি, তুমি আমার মেয়েদের নিজের মেয়ের মতো আগলে রাখো, এই নিয়ে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু আদিবা একটু দুষ্টু প্রকৃতির মেয়ে, গ্রামে সারাদিন ছুটাছুটি করতো, তাই এখানে মানিয়ে নিতে পারছে না। ও এখানে থাকলে সমস্যা হবে,
তার চেয়ে আমি বরং ওকে নিয়ে যাই, সাদিয়া এখানে থাকুক। মায়ের কথা শেষ হওয়ার আগেই ভাইয়া বলে উঠল, চাচি আম্মা, তুমি কি বোঝাতে চাইছো? মা তোমার মেয়েদের আদর করেন আর আমি তোমার মেয়ের... ছি ছি বাবা, কি বলছিস? আমি এভাবে বলতে চাইনি। তুমি কি বললে সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমি আদিবার বড় ভাই। আদিবার সাহস হয় কি করে বড় ভাইয়ের মুখে মুখে কথা বলার? আর তুমি না কি করে ওকে লাই দিচ্ছ? কি করে বললে ওকে নিয়ে যাওয়ার কথা? ও দরদ উতলে পড়ছে তাই না? বানিয়েছো তো একটা জঙ্গলি। ও যে এমন বোকা প্রকৃতির তাতে তোমার তো কিছু আসে যায় না। লোকে যা বলার আমাদের বলবে। বলবে বাবা নেই বলে মেয়েটা মানুষ হয়নি। তোমরা এভাবে লাই দিলে মানুষ হবে কি করে? ছুটাছুটি করা খুব ভালো কাজ বুঝি? এমন এলোমেলো চুল, ড্রেস আপের কোনো ছিঁড়িছাদ নেই, কারোর সাথে সুন্দর ভাষায় ঠিক মতো কথাও বলতে পারে না। ভাইয়াকে থামানোর জন্য কাকিমা বলল, হয়েছে, ওকে তোর মানুষ করার দায়িত্ব নিতে হবে না। যেমন আছে বেশ আছে। তাই নাকি? তুমি ওর মার্কশিট দেখেছো? গোল্লা পেয়েছে, গোল্লা। বুঝেছো? আমি ওর বড় ভাই। আমি আমার দায়িত্ব পালন করছি। এতে কারোর কিছু বলার নেই, এমনকি চাচি আম্মারও না। আদিবা গ্রামে যাবে না, আর স্কুলও বদলাবে না। ও আমার স্কুলেই পড়বে, আমার সাথে যাবে, আমার সাথে আসবে। আর বাসাতেও মানুষের মতো করে থাকবে, গাইয়া ভূতের মতো না। ভাইয়ার কথায় মাথা চাপড়ে কাঁদতে ইচ্ছে করছে। কিভাবে এত অপমান করতে পারছে? গ্রামে তো সবাই এমনভাবে থাকে, তাই বলে এভাবে অপমান করতে হবে? না, এই গন্ডারের কাছে আমি থাকবো না, কিছুতেই না। কিন্তু ও যেভাবে বলল মা আমাকে কিছুতেই নিয়ে যাবে না, তবে শেষ একটা চেষ্টা করতেই হবে। আমি শতকরা 70% নাম্বার পেয়েছি ভাইয়া। এর চেয়ে ভালো রেজাল্ট আমার দরকার নেই। আর আমি যেমন আছি তেমনই ভালো, বুঝেছো? আমি চলে যাব। কথা শেষ করার আগেই ভাইয়া হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, অনেক বলেছিস, আর না। রাতটা অনেক লম্বা, আগে রাতটা পার হোক, তারপর দেখা যাবে সকালে কে যায় আর কে থাকে। বলেই হন হন করে সেখান থেকে চলে গেল। বুঝতে পারলাম রাতে আমার কপালে দুঃখ আছে, তারই ইঙ্গিত দিয়ে গেল। ভাইয়া চলে যাওয়ার পর কাকিমণি মাকে বলল, শাহানা, কিছু মনে করো না, আসলে বেশি আদরের ছেলেটা উচ্ছন্নে গিয়েছে, কারোর কথা শুনে না। কি বলছো ভাবি? আদি উচ্ছন্নে যাবে কেন? ওর মতো ছেলে লাখে একটা হয়। নিজের বোনের কথা এত কে ভাবে বলো তো? আদি যা যা বলল সবই ঠিক বলেছে। আদিবার বদলানোর দরকার। আমিও তো চাই আমার মেয়ে ফিটফাট পরিপাটি হোক। ও এখানে থাকলে সব ভালো হবে, দেখে নিও। এখানে থাকলে আমার যে কি হবে সেটা শুধু আমিই জানি। বন্ধ ঘরে ওর রূপটা যে কি সেটা তো কেবল আমি জানি। আদিবার অনিচ্ছা সত্ত্বেও আদিবাকে আদিত্যের বাসায় তাদের থাকতে হলো, আর স্কুলেও বদলাতে পারলো না। আদিত্যের নজরদারি থেকে মুক্তি মিলল না তার। এভাবে দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন রাত 10টা, কিন্তু আদিবার বাসায় ফেরার নাম নেই। আদিবা কখনো বাইরে থাকা তো দূর, স্কুল ছাড়া সে বাসার বাইরে পর্যন্ত যায় না। স্কুলেও যায় আদির সাথে। মোট কথা আদিবা একা একা কোথাও যায় না। তাই বাসার সবাই দুশ্চিন্তায় পড়ে গেল। সময় যত বাড়ছে ততই উদ্বেগ বাড়ছে। কিন্তু কেউ পুলিশে কমপ্লেন করতে পারছে না, কারণ সবার ধারণা এর পিছনে আদির হাত আছে। জেনে শুনে নিজের ছেলের বিপদ কে ডেকে আনতে চায়? আদিত্যের বাবা মা সহ। আদির মা এবার আদিত্যের রুমে গেলেন। আদিত্যের বাবা কড়া গলায় বললেন, 5 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে যদি আদিবাকে ফিরিয়ে না আনবি, তাহলে আজ আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। বাবার কথা শুনে আদি গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল, আমি কি করে ফিরিয়ে আনবো? আমি জানি না কি ও কোথায়। আমাদেরকে কি তোর এতটাই বোকা মনে হয়? আদিবা হারিয়ে যাবে আর তুই শান্ত মনে বাসায় বসে থাকবি? এটাও বিশ্বাস করতে হবে? তুই যদি না জানতি আদিবা কোথায়, তাহলে এতক্ষণে সারা শহর মাথায় করে ফেলতি। এমনভাবে বলছো যেন আদিবা আমার প্রেয়সী, তার জন্য আমাকে দেওয়ানা হয়ে যেতে হবে। না, আমি সে কথা বলিনি। তুই যে পরিমাণ উচ্ছৃঙ্খল, তোকে না বলে বাইরে যাওয়া অপরাধে তুই আদিবাকে আকাশ পাতাল খুঁজে নিয়ে আসতি আর তারপর শাস্তি দিতি, সেটা আমরা সবাই জানি। মা, তুমি আজকাল একটু বেশি কথা বলো। আমি জানি না আদিবা কোথায়, আর এত চিন্তা করার কি আছে? সময় হলে নিজেই ফিরে আসবে। তোমরা এখন আমার রুম থেকে যাও।
কাল আমার এক্সাম আছে, পড়তে হবে। আমরা কিন্তু পুলিশে যাব। যাও, মানা করেছে কে? পুলিশের কাছে গেলে প্রথম তোর নামটাই বলবো। এমনভাবে কথা বলছো যেন আমি একজন কিডন্যাপার। ওকে কিডন্যাপ করছি মা, ফালতু কথা বাদ দিয়ে যাও তো এখান থেকে। আমার আর ভালো লাগছে না এসব। আদিত্য সবাইকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। সবার নির্ঘুম একটা রাত কাটলো। সারা রাতেও আদিবা বাসায় ফিরেনি। ভোরবেলা বাসার কাজের মহিলা দৌড়াতে দৌড়াতে বাসার ছাদ থেকে নিচে নেমে আসলো। খালুজান, জলদি ছাদে চলেন। আদিবা আভামনি ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কথাটা শোনা মাত্র সবাই ছুটল ছাদের দিকে। ছাদে গিয়ে সবার চোখ চটক গাছ। সত্যি আদিবা পড়ে আছে, হাত পা বাঁধা, মুখেও টেপ লাগানো। আদিবার মা নিচে বসে আদিবার মাথা কোলে নিয়ে চোখের জল ঝেড়ে দিলেন। আদিবার বাবা তাড়াতাড়ি আদিবাকে ঘরে নিয়ে এসে চোখে মুখে পানি দিলেন। কিছুক্ষণ পর আদিবার জ্ঞান ফিরল, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছোঁয়া। সে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। কে শান্ত করার জন্য আদির বাবা বললেন, তোমার এই অবস্থা কে করেছে আদিবা? একবার শুধু তার নাম বলো, তারপর আমি দেখছি তার অবস্থা কি করে ছাড়বো, তারপর দেখো। আদিত্যের বাবা কড়া গলায় বললেন। আদিবা কাঁদতে কাঁদতে জবাব দিল, ভাইয়া। কথাটা শোনা মাত্র খেপে গেলেন আদির বাবা। আদিত্যর এত বড় সাহস! আজ ওর একদিন কি আমার একদিন। তিনি রাগে ছটপট করতে করতে ছুটে গেলেন আদিত্যের ঘরে। আদি ঘুমাচ্ছিল। আহমেদ সাহেব তাকে ঘুম থেকে জাগার সুযোগ না দিয়ে নিজের বেল দিয়ে মারতে শুরু করল। আদি কিছু বুঝে ওঠার আগে কয়েকটা আঘাত পড়ল তার পিঠে। আদি উঠে বোঝার চেষ্টা করতে লাগলো কি হয়েছে, কিন্তু তাকে কোনো সুযোগ দেওয়া হলো না। আহমেদ সাহেব আদিকে টানতে টানতে নিচে নিয়ে আসলেন, তারপর সর্বোচ্চ শক্তি দিয়ে মারতে শুরু করলেন। সেখানে সবাই উপস্থিত থাকা সত্ত্বেও কেউ বাধা দিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয়, আদিত্য নিজেও বাধা দিচ্ছে না তাকে। দেখে মনে হচ্ছে সে যেন আগে থেকে জানতো তাকে এভাবে মারা হবে, তাই চুপচাপ দাঁড়িয়ে মার খাচ্ছে। আহমেদ সাহেব মারতে মারতে হাঁপিয়ে উঠলেন। আদিকে ছেড়ে দিয়ে বলতে লাগলেন, তোমার মতো ছেলেকে জন্ম দেওয়াটা আমাদের অন্যায় হয়েছে। এমন ছেলে থাকার চেয়ে না থাকাই ভালো। আদিত্যের বাবাকে তার মা আর আদিবার মা এগিয়ে আসলেন। ভাইজান, আপনি শান্ত হন। এমন উত্তেজিত হলে আপনার শরীর খারাপ হবে। শাহানা ঠিকই বলেছে, তুমি শান্ত হও। কোন পাপে এমন ছেলেকে জন্ম দিয়েছিলাম বলতে পারো রুবিনা? ইচ্ছে করছে মেয়েটাকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিই। ভাইজান, আদিত্য ছেলে হিসেবে খারাপ নয়। সমস্যা হচ্ছে ও আদিবাকে সহ্য করতে পারে না, আর আদিবাও অনেক উল্টোপাল্টা কাজ করে। তাই আমি বলি কি, আদিবাকে নিয়ে আমি গ্রামে ফিরে যাই, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। দয়া করে আপনারা আমাকে বাধা দেবেন না। প্রশ্ন উঠছে না আদিবা কোথাও যাবে না। কারো যদি যেতে হয় তাহলে আদি যাবে। এই বাসায় ওর কোনো জায়গা নেই। এই কুলঙ্গার, বেরিয়ে যা। আদিত্য এবারও কোনো জবাব দিল না, শুধু রক্তবর্ণ চোখে আদিবার দিকে। ভাইজান, আমি রাগের মাথায় কিছু বলছি না। আপনার নিজের সংসার আছে, তারপর আমাদের সংসারটাও আপনাকেই দেখতে হয়। এত কিছুর পর 4 জনকে ভালো স্কুলে পড়ানোর অনেক টাকার ব্যাপার। তাই আমি ভাবছি আদিবার বিয়ে দিয়ে দেব। কথাটা শুনে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল। আদিত্যের মা অবাক কণ্ঠে বলে উঠল, তুমি কি পাগল হয়ে গেছো শাহানা? কি সব বলছো? আমি যা বলছি ভেবেই বলছি। ভাবি, আদিবার বিয়ের বয়স না হলেও ও আর ছোট নেই। আগের দিনে মেয়েদের এই বয়সে বিয়ে হতো। তাছাড়া গ্রামে এখনো হয়। এখানে আসার আগে চেয়ারম্যানের ছেলে ওকে পছন্দ করে প্রস্তাব দিয়েছিল। ভাবছি গ্রামে গিয়ে কথাটা এগোবো। কিন্তু কোনো কিন্তু না। মেয়েদের এত পড়াশোনার দরকার কি? এত পড়ে কি হবে? বিয়ের পর জামাই পড়ালে পড়বে, না পড়ালে সংসার করবে। আদি এতক্ষণ কিছু না বললেও শরীরের আঘাতগুলো ক্রমে যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে। জায়গায় জায়গায় রক্ত নীলচে রং ধারণ করেছে। হঠাৎ করে সে সবাইকে অবাক করে দিয়ে নিচে বসে সশব্দে কেঁদে উঠল। উপস্থিত সবাই চরম অবাক হলো।
কারণ আদিকে কেউ কখনো কাঁদতে দেখেনি। যতই যাই হয়ে যায় সে কখনো কাঁদে না। এ বয়সী কোনো ছেলে সহজে কাঁদে না। তার মানে কি আঘাতগুলো অসহনীয় হয়ে উঠেছে? আঘাতগুলো ক্রমেই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে, জায়গায় জায়গায় রক্তের নীলচে রং ধারণ করেছে। হঠাৎ করেই সে সবাইকে অবাক করে দিয়ে নিচে বসে সশব্দে কেঁদে উঠল। উপস্থিতি সবাই চরম অবাক হলো, কারণ আদিকে কেউ কখনো কাঁদতে দেখেনি। যত যাই হয়ে যাক সে কখনো কাঁদে না। এ বয়সী কোনো ছেলে সহজে কাঁদে না। তার মানে কি আঘাতগুলো অসহনীয় হয়ে উঠেছে? আদির মা নিজেকে ধরে রাখতে পারল না, ছুটে গেলেন ছেলের কাছে। হাজার হোক। বাবা বেশি ব্যথা করছে, হাসপাতালে যাবি? আদি কোনো উত্তর না দিয়ে চোখ মুছে নিজের মাকে একবার জড়িয়ে ধরল। তারপর উঠে বাসার মেইন দরজার দিকে হাঁটা দিল। পিছন থেকে মা বলে উঠলেন, কোথায় যাচ্ছিস? আদি উত্তর দিল না। আদির বাবা বলে উঠলেন, আদিক্ষেতা বন্ধ করো রুবিনা, এইটুকু ওর পাওনা। ভুলে যেও না ও কি করেছে। বেরিয়ে যায় এক্ষুনি। আদি আস্তে আস্তে দৃষ্টির সীমার বাইরে চলে গেল। 3 পেরিয়ে রাত, আদির বাসায় ফেরার নাম নেই। কিন্তু তাতে আদির মা ছাড়া কারোরই তেমন মাথা ব্যথা নেই। সবার ধারণা আদি রাগ করে কোনো বন্ধুর বাসায় গিয়েছে। কিন্তু দেখতে দেখতে কেটে গেল একটি দিন। এবার সবার মনে ভয়ের দানা বাঁধতে শুরু করলো। আদির বাবা আদির সব বন্ধুদের বাসায় খোঁজ করলেন, কিন্তু আদি কারোর কাছে যায়নি, এমনকি কারোর সাথে যোগাযোগও করেনি। আদি খালি হাতে বাসা ছেড়েছিল, সাথে ফোনও নেয়নি, তাই তার সাথে যোগাযোগ করা সম্ভব না। বাধ্য হয়ে আজাদ সাহেব পুলিশ কমপ্লেন করলেন, কিন্তু পুলিশও আদিকে খুঁজতে ব্যর্থ হলো। হসপিটালে থেকে শুরু করে অলিগলি সব জায়গায় খোঁজ করা শেষ। কেটে গেছে 2 দিন। আদির মায়ের পাগল প্রায় অবস্থা। তিনি কিছুতেই একমাত্র ছেলেকে হারানোর শোক সহ্য করতে পারছেন না। রুবিনা, তুমি শান্ত হও। আদি তোমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না। দেখবে নিজেই ফিরে আসবে। হয়তো আমাদের উপরে রাগ করে লুকিয়ে আছে। চুপ করো। তুমি একজন খুনি। তুমি এক মায়ের কোল খালি করে ছেলেকে কেড়ে নিয়েছো। না জানি ছেলেটার রাগের মাথায় কি অঘটন ঘটিয়েছে। বাবুরে, তুই কোথায়? এভাবে মাকে ছেড়ে যাস না। ফিরে আয় প্লিজ, একবার শুধু ফিরে আয়। মা তোর গায়ে হাত তোলা তো দূর, তোর দিকে কাউকে তাকাতেও দেব না। বলতে বলতে আহাজারি করতে লাগলো রুবিনা বেগম, কিন্তু তার আহাজারি আদি কানে পৌঁছালো না। দেখতে দেখতে কেটে গেল দিন থেকে মাস। শুরু হলো আদিত্যর মাধ্যমিক পরীক্ষা, কিন্তু আদি ফিরল না। আদি যত রেগে থাকুক, পরীক্ষা মিস দেওয়ার ছেলে সে নয়। অন্তত পরীক্ষার জন্য হলো সে ফিরে আসবে, এই আশা নিয়ে এতদিন ধৈর্য ধরেছিল সবাই। কিন্তু পরীক্ষার দিনেও আদি ফিরল না। আদিত্যর মার মন ডাকতে শুরু করলো। তিনি আর সহ্য করতে পারলেন না। প্রতিদিনের মতো ছুটে গেলেন পুলিশ স্টেশনে। ম্যাডাম, আপনাকে প্রতিদিন বলি আপনাদের এভাবে পুলিশ স্টেশনে আসার দরকার নেই। আমরা আদির খোঁজ পেলে আমরা নিজেরাই আপনাদের জানিয়ে দেব। কিন্তু এতদিন হয়ে গেল, আপনারা খুঁজে পেলেন না কেন? দেখুন ম্যাডাম, বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। এই বয়সী ছেলেরা খুব জেদি হয়ে থাকে। জেদের জন্য ঠিক ভুল বুঝতে পারে না, ফলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলে। বলছি না আপনার ছেলের সাথে এমন কিছু হয়েছে, তবে 70% সম্ভাবনা এটাই। হয়তো এমন কিছু ঘটেছে, তাই আমরা তার কোনো টেস্ট পাইনি। কি বলতে চাইছেন? স্যার, ম্যাডামকে বাসায় নিয়ে যান। না না, আপনি কি বলতে চাইছেন বলুন। ওগো, উনি এসব কি বললো? আদি, আমার আদি আর নেই। না, এ হতে পারে না, কিছুতেই না। বলতে বলতে সেন্সলেস হয়ে গেলেন রুবিনা বেগম। হাসপাতালে নেয়ার পর জানা গেল তিনি হার্ট অ্যাটাক করেছেন। বেশ কিছুদিন চিকিৎসা করার পর তিনি বাসায় ফিরলেন। সাথে করে আদিবার দুর্ভাগ্য নিয়ে ফিরলেন। বাসায় ফিরে তিনি আদিবার পড়াশোনা বন্ধ করে দিলেন। আদির নিখোঁজ হওয়ার সমস্ত দায় চাপল আদিবার ঘাড়ে। আস্তে আস্তে সবার দুশ্মন হয়ে উঠল সে। আদির বাবা মা কেউ যেন আদিবাকে 2 চোখে সহ্য করতে পারে না।
এমনকি আদিবার মাও নয়। সবাই সবসময় বলে আদিবা যদি আদির কথা শুনে চলতো তাহলে নাকি এমন কিছুই ঘটতো না। দেখতে দেখতে কেটে গেছে 6টি বছর। আদি এখন সবার কাছে মৃত। আদিবার জীবনে এসেছে অমূল পরিবর্তন, যেখানে তারে ছোট বোন সাদিয়ার বলার সাথে সাথে সব পেয়ে যায়, সেখানে আদিবার প্রয়োজনে কিছু চাওয়া সুসাধ্য। অরিন সাদিয়া এখন ভালো ভার্সিটিতে পড়ে, আর আদিবা কোনো মতে মাধ্যমিক পাশ করেছিল। তার পক্ষে কলেজে পা রাখা সম্ভব হয়ে ওঠেনি, কারণ রুবিনা বেগম চাননি আদিবা পড়াশোনা করুক। আদিবা যাই করে তাই অন্যায় বলে পরিগণিত হয়। বাসায় সমস্ত কাজ তাকেই করতে হয়, তারপরেও কেউ তার সাথে ভালোভাবে কথা বলে না। আদিবা শেষ কবে বাসায় বাইরে গিয়েছে তার মনে পড়ে না। অন্যদিকে আহমেদ সাহেবের বয়স বেড়েছে, চাকরি থেকে অবসর নিয়েছে। কিছুদিন আগে হঠাৎ করে আহমেদ সাহেব অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি অরিনের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজ অরিনকে দেখতে আসার কথা। সবাই কাজে ব্যস্ত, হঠাৎ বাসার ল্যান্ডলাইন বেজে উঠল। রুবিনা বেগম রান্নাঘর থেকে ব্যস্ত গলায় বললেন, কানে কি তালা লাগানো? আদিবা শুনতে পাচ্ছিস না ফোন বাজছে? নবাব জাদিকে না বললে কিছুই করতে পারে না, যত সব। জাগিয়ে ফোনটা তুল, দেখ কে আসলো। এখানে অরিন সাদিয়া আরও অনেকে থাকা সত্ত্বেও হুকুমটা আদিবাকেই করা হলো, অথচ আদিবা বসেছিল না, অন্য কাজে ব্যস্ত ছিল। তবুও এই বাসার সমস্ত কাজ তাকেই করতে হবে, এটা অলিখিত নীতি হয়ে উঠেছে। আদিবা হাতের বাটিটা নামিয়ে রেখে হাত মুছতে মুছতে এগিয়ে গিয়ে ফোন তুলল। আসসালামু আলাইকুম, কি বলছেন? অপর পাশ থেকে কর্কশ কণ্ঠে ভেসে আসলো, কৈফিয়ত দেওয়ার জন্য ফোন করিনি, মিসেস রুবিনা বেগম আছেন? অপর পাশ থেকে উত্তর শুনে বোঝার উপায় নেই কে ফোন করেছে, তাই আদিবা আবার প্রশ্ন করল, আপনি কি বলছেন? বললাম না কৈফিয়ত দিতে ফোন করিনি। আপনি না বললে কাকিমণিকে আমি কিভাবে বলবো কে ফোন করেছে? বলতে হবে না, এয়ারপোর্টে একটা গাড়ি পাঠান তাহলেই হবে। বরের বাড়ির কেউ বলছেন? নামটা যদি বলতেন। আসলে আমি যদি গাড়ি পাঠানোর কথা বলি আমাকে সবাই প্রশ্ন করবে কার জন্য গাড়ি পাঠাচ্ছি। আদিত্য আহমেদ। কোনো এককালে আমার নাম ছিল আদিত্য আহমেদ, কিন্তু এখন আর সেই নাম নেই, নামটা বদলেছে। আমি আদি চৌধুরী বলছি। রুবিনা বেগমকে নামটা বলুন, হয়তো চিনতে পারবে। নামটা শুনে আদিবার হাত থেকে ফোনটা পড়ে গেল। আদিবার সারা শরীর কেঁপে উঠল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। যার মৃত্যুর জন্য সে এতদিন ধরে অসহ্য যন্ত্রণা সহ্য করছে, সে আদি বেঁচে আছে। এটা তার জন্য নতুন জীবন পাওয়ার মতন ঘটনা। নিজের অজান্তে চোখ থেকে দুফোঁটা অশ্রুজল গড়িয়ে পড়ল। তবে এই অশ্রুজল মন খারাপের নয়, আনন্দের। রুবেনা বেগম রান্নাঘর থেকে চেঁচিয়ে উঠলেন, কি হলো? ফোনটা অমন ভাবে ফেললি কেন? আর এমন সঙ্গের মতন দাঁড়িয়ে আছিস কেন? কে ফোন করেছিল? আদিবা বলতে চেয়েও বলতে পারছে না। সব কিছু যেমন গুলিয়ে যাচ্ছে, তার হাত পা কাঁপছে। এমন আদিক্ষেতা করছিস কেন? আদিবা আমতা আমতা করে জবাব দিল, কাকিমণি ভাইয়া বেঁচে আছে। কি? আদি ভাইয়া বেঁচে আছে কাকিমণি, ভাইয়া বাসায় আসছে। বলে কেঁদে উঠল আদিবা। আদিবার কথা শুনে ঘরে উপস্থিত সবাই চমকে উঠল। রুবিনা বেগম দাঁড়ানো থেকে ধপাস করে মাটিতে বসে পড়ল। আহমেদ সাহেব ছুটে আসলেন। তুই সত্যি বলছিস আদিবা? সত্যি বলছি, ভাইয়া এয়ারপোর্টে গাড়ি পাঠাতে বলেছে। শোনা মাত্র আহমেদ সাহেব গলা ছাড়লেন। এই, কে? কোথায় আছিস? এয়ারপোর্টে এক্ষুনি গাড়ি পাঠা। না না, গাড়ি পাঠালে হবে না, আমি নিজে যাব আমার ছেলেকে আনতে। বলতে বলতে তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই ছুটলেন এয়ারপোর্টে। রুবিনা বেগম নিজের ঘরে গিয়ে নামাজে বসে গেলেন।
মুহূর্তে বাসার পরিবেশ বদলে গেল। বাসায় যে বিয়ে ছিল সবাই যেন তা ভুলে গিয়েছে। সবাই এখন একটাই লক্ষ্য, আর সেটা হলো আদি। সারা বাড়িতে আদি বরণ করার তোড়জোড় চলছে। রুবিনা বেগম ছেলের জন্য রান্না শুরু করেছেন। অরিন, সাদিয়া আদির রুম গোছগাছ করছে। আজ প্রায় 6 বছর পর বাসায় ফিরছে আদিত্য। বাসার সবাই তাতে ভীষণ রকমের খুশি। প্রথম দিকে আদিবা খুশি থাকলো, সময় যত বাড়ছে আদিবার ভয়টাও তত বাড়ছে। ভয়ে তার প্রায় শ্বাস নেওয়া বন্ধের অতিক্রম হয়েছে। হবে বা না কেন, আজ থেকে 6 বছর আগে যে তার জন্য বাসা ছেড়েছিল আদিত্য, সবাই জানে আদিকে তার বাবা মেরেছিল জন্য বাসা ছেড়ে চলে গিয়েছিল আদি। কিন্তু একমাত্র আদিবা জানে আদি কেন সেদিন তাকে এমন শাস্তি দিয়েছিল, আর কেনই বা বাসা ছেড়েছিল। আচ্ছা, এত বছর পরেও কি ভাইয়ার সেদিনের ঘটনা মনে রেখেছে? ভাইয়ার হয়তো কিছুই মনে নেই, আমি শুধু শুধু ভয় পাচ্ছি। কিন্তু ভাইয়া যেরকম ছেলে, কোনো কিছু ভোলার পাত্র সে না। আর যদি ভুলে যেতেই হয় তাহলে এতদিন পর বাসায় আসতো না, আরও আগে ফিরে আসতো। আচ্ছা, ভাইয়া কি আগের মতোই আছে? সেই একরোখা জেদি নাকি বদলেছে? কথার ধরন শুনে তো মনে হলো একটুও বদলায়নি। আদিবার ধ্যান ভেঙে অরিন চিল্লিয়ে উঠল। মা, দেখে যাও কে এসেছে। আদিবার চোখ তুলে তাকাতে রীতিমতো চোখ ধাঁধিয়ে উঠল তার। কি অসম্ভব রকমের সুন্দর চেহারা, কালো সিল্ক চুল, তেজস্ব দ্বিধারী তলোয়ার মতন ভ্রু, সুতীক্ষ্ণ কালো চোখের সাথে তার পাতলা লালচে ঠোঁট, সব কিছু যেন একদম মেপে মেপে বসানো। মানুষও এত সুন্দর হতে পারে? ছেলেটি ঘরে ঢুকতে চেঁচিয়ে উঠল। আমি যখন ফোন করেছিলাম ফোনটা কে ধরেছিল? এত বছর পর বাসায় ফিরে কোথায় সবাইকে ভালো মন্দ জিজ্ঞেস করবে তা না, এত রাগ নিয়ে ফোন রিসিভকারীকে খুঁজছে। কিন্তু কেন? কি এমন অন্যায় করেছে সে? নিজের অজান্তে ভয়ে কুঁকড়ে গেল আদিবা। 6 বছর পর আদিত্য বাসায় পা রাখল। সবার মাঝে আদিত্যকে দেখার আকুল প্রয়াস, কিন্তু আদি কারোর দিকে ফিরে তাকায়নি। সোজা ঘরে ঢুকে সোফায় বসে পড়ল। যদিও তার আচরণে সবার মনক্ষুণ্ণ হওয়ার কথা, কিন্তু আকর্ষণীয়ভাবে তার সুদর্শন চেহারা সবার দৃষ্টি কাড়ছে। ধবধবে ফর্সা চেহারা, ছোট করে কাটা চুল, একাংশ কিছুটা লম্বা, যা কপালের উপর ছড়িয়ে আছে, যেন বেশ নিয়ম করে এলোমেলো হয়েছে সিল্কি চুলগুলো। পরনে কুচকুচে কালো স্যুটের সাথে দুধ সাদা ফুল হাতা শার্ট, এক হাতে নামি ব্যান্ডের ঘড়ি, জুতো জোড়া চকচকে ভাব, দেখে যে কেউ বলে দিতে পারবে চামড়ার তৈরি। সার্বিক দিক বিবেচনা করলেও বোঝা যায় আদিত্য বেশ আয়েসি জীবনযাপন অভ্যস্ত। আদিত্য ঘরে ঢোকার পরে দুজন লোক এসে কয়েকটি লাগেজ ঘরে রেখে গেল। আদি চারদিকে চোখ বুলিয়ে সোফায় গা এলিয়ে দিল। রুবিনা বেগম নিজের ছেলেকে দেখে নিজেকে ধরে রাখতে পারলেন না, জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কিন্তু সেই কান্না আদিকে ছুটে পারল না। আদি এদিক ওদিক তাকিয়ে বেশ মুড নিয়ে বলল, বোনের বিয়ে, তাই মনে হলো আমার কিছু দায়িত্ব আছে, আর সেটা পালন করতে এখানে আসা। তাই প্লিজ নাটক করবেন না। তুই এসব কি বলছিস বাবুনি? বাংলাতেই তো বললাম, অন্য কোনো ভাষায় তো বলিনি। না বোঝার কি আছে? যাই হোক, এই বাসায় আমার একটা ঘর ছিল, সেটা কি এখনো আছে নাকি আমাকে হোটেলে যেতে হবে? বাবু, তুই এখনো রেগে আছিস? আমি রাগ করি না, রাগ করতে পারলে হয়তো ভালো হতো। আদির কথা শেষ হওয়ার আগেই অরিন ছুটে গিয়ে আদির পায়ের কাছে বসে পড়ল। ভাইয়া, তুই এসেছিস ভাইয়া? আদি অরিনের দিকে তাকে মিষ্টি হাসলো। আমার একমাত্র বোনের বিয়ে আমি না এসে পারি বল? কিন্তু তুই বোকার মতো কাঁদছিস কেন? তুই আমাদের ছেড়ে আর যাবি না তো? মুডের উপর ডিপেন্ড করছে। যদি মনে হয় এখানে থাকা উচিত তাহলে থাকবো, না হলে চলে যাব। যাই হোক, সবাই কেমন আছো তোমরা? সবাই ভালো আছে, তুই আগে একটু বিশ্রাম নিয়ে নে, তারপর অনেক কথা বলবো। ঠিক বলেছিস। সবার জন্য গিফট আছে, পরে এসে দিচ্ছি, কেমন?
বলে উঠে দাঁড়ালো আদি। পরনে থাকা কালো স্যুটটা খুলতে খুলতে বলল, আমার জানা মতে আমাদের বাসায় একজন মহারানী আছেন, তা কোথায় তিনি দেখতে পাচ্ছি না কেন? আদির কথায় কারোরই বুঝতে বাকি রইল না সে আদিবার কথা জিজ্ঞাসা করছে। সবাই এদিক ওদিক তাকিয়ে আদিবাকে খুঁজতে লাগলো, কিন্তু আদিবা কোথাও নেই। দেখে সবাই অবাক হলো। আদিত্য অরণ্যের দিকে তাকিয়ে চোখের ইশারায় আবার প্রশ্ন করলো, এখানে তো ছিল ভাইয়া, এখন কোথায় যে গিয়েছে আমি এখনই দেখছি। উনি কি জানেন না আমি আসছি? যাই হোক, তাকে 1 মিনিটের মধ্যে আমার রুমে দেখতে চাই, বুঝেছিস? বলে হনহন করে নিজের ঘরের দিকে চলে আদিত্য। অরিন আদিবাকে খুঁজতে খুঁজতে রান্নাঘরের দিকে এগিয়ে দেখলো বাইরে কানিসে দাঁড়িয়ে আদিবা কাঁদছে। বুঝেও না বোঝার অভিনয় করে অরিন গিয়ে বলল, কি রে, এখানে দাঁড়িয়ে কি করছিস আদিবা? ভাইয়া এসেছে জানিস না? আদিবা তাড়াতাড়ি চোখ মুছে জবাব দিল, কিছু করছি না আপু। ভাইয়া তোকে ডাকছে, তাড়াতাড়ি যা। কিন্তু আপু, কোনো কিন্তু না, তাড়াতাড়ি যা। ভাইয়াকে তো চিনিস, কথা না শুনলে। অরিনের কথা শেষ হতে না হতেই রুবিনা বেগম চেঁচিয়ে উঠলেন, কই রে মুখ পড়ি, ছেলেটা কখন থেকে ডাকছে শুনতে পাচ্ছিস না? এখনই শরবত দিয়ে আয়, যা। আদিবা এবার আর কথা বাড়াতে পারল না, তাড়াতাড়ি শরবত নিয়ে গেল আদিত্যর ঘরে। আদিবার যথেষ্ট সংকোচ বোধ হচ্ছে। এতদিন পর কিভাবে আদির সামনে দাঁড়াবে ভাবতে ভাবতে এগিয়ে গেল। আদি ঘরে নেই, হয়তো ওয়াশরুমে গিয়েছে। তাই আদিবা ফিরে আসবে কি আসবে না ভাবছিল। তখনই ওয়াশরুমের দরজা খুলে বেরিয়ে এলো আদিত্য। খালি গা, পরনে সাদা টাওয়াল, হাতে আরও একটি টাওয়াল দিয়ে সিল্কি চুল মুছতে মুছতেই এগিয়ে আসলো আদি। আদিবা এবার তাকে তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নিল। আদিবার হাত কাঁপছে। কোনো মতে শরবতটা রেখে বলল, আপনার শরবতটা। আদিত্য ভারী গলায় প্রশ্ন করল, আমি চলে আসায় খুব অসুবিধা হয়েছে মনে হচ্ছে। মানে? এত বড় ঘোমটা দিয়েছিস কোন দুঃখে? না মানে, আমি তোর মুখ দেখে ফেললে মুখে ফোসকা পড়বে। আমি কি তা বলেছি? অন্য কিছু খুলে নেওয়ার আগে ঘোমটাটা খোল। আদির কথা কানে ঢুকলো, মাথায় ঢুকেনি। আদিবা তাই পাথরের মতো দাঁড়িয়ে আছে। দেখে আদিত্য এগিয়ে এসে একটানে অন্যটা ফেলে দিল। দুধে আলতা গায়ের রং, লম্বা চুল বেনুনি করা, অল্প কিছু এলোমেলো হয়ে ছড়িয়ে আছে এদিক ওদিক। ভীত হরিণীর মতো টানা টানা চোখ দুটো ভয়ে পরিপূর্ণ, পটল ভেজা ঠোঁট দুটো বারবার কেঁপে উঠছে। আদিত্য আদিবাকে পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে নিয়ে বলে উঠল, এত খারাপ দেখতে হবি ভাবিনি। মানে? এই জন্যই এতদিনেও বিয়ে হয়নি, তাই না? আদিবা উত্তর দিল না, শুধু তাকিয়ে রইল। বলছি ছোটবেলায় তো দেখতে ভালো ছিলি, এখন এমন হয়েছিস কেন? আমি এখনই যাই ভাইয়া। আমি তো যাওয়ার অনুমতি দেইনি। বলেই আদিত্য এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসল। হুট করে এসে আদিবাকে জড়িয়ে নিয়ে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দিল। আদিবা ছাড়া পাওয়ার প্রচেষ্টায় চালিয়ে ব্যর্থ হলো। বেশ কিছুক্ষণ পর আদিত্য নিজেই আদিবাকে আগলা করে দিয়ে বেশ ধীরে সুস্থে বিছানায় বসলো। আদিবা ছাড়া পেয়ে ফুপাতে লাগলো, চোখ দিয়ে এই অবুঝ পানি গড়িয়ে পড়ল। এতক্ষণ কোথায় ছিলি? আমি আসবো জানতি না? আদিবা এবারও চুপ, তবে চোখ দিয়ে যেন আগুন ঝরছে। আমার সাথে এমন ভাব নেওয়া যাবে না। তোর জীবনে এখন থেকে সেটাই ঘটবে যেটা আমি চাইবো, তাই এভাবে তাকাবি না। আপনি এত খারাপ হয়েছেন ভাবতেও পারছি না। খারাপের দেখেছিস কি? এ তো কেবল শুরু। তোর জন্য আরও অনেক কিছু অপেক্ষা করছে। আমি আসবো জানার পরেও তুই নিচে ছিলি না, তাই এটা তোর শাস্তি। আমি ওখানেই ছিলাম। তাহলে ডেকে আনতে হলো কেন? নিজেকে কি ভাবিস তুই? তোতলাতে হবে না,
এখন থেকে আমার কথার বাইরে এক পা ফেলবি তো তোর কপালে দুঃখ আছে। যা লাগেজ থেকে কাপড় চোপড় বের করে দে। আদিবা কথা বাড়ালো না, তাড়াতাড়ি লাগেজ নিয়ে বসলো, কিন্তু ভয়ে ছুটে কাপড় বের করার বদলে সব কাপড় এলোমেলো করছে। আদিত্য বসে বসে আদিবার কাণ্ড দেখছে আর মুচকি মুচকি হাসছে, যেন এতদিনে সব ইচ্ছে পূরণের সুযোগ পাচ্ছে সে। আদিবা, এই আদিবা, কোথায় তুই? কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? আদিবা কাপড় বের করে দিয়ে 1 মিনিটও হয়নি নিচে এসেছে। এরই মধ্যে আদির গলা ভেসে আসলো। আদির ডাকে ভঙ্গিতে সবাই মোটামুটি অবাক হয়েছে। আদিবা একটু বেশিই হয়েছে। সেই একবার কাকিমণির দিকে তাকিয়ে আর কিছু না ভেবে হাতের বাটিটা নিয়ে ছুটল আদির ঘরে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া ডাকছিলেন? ডাকছিলাম যে সেটা তো এতক্ষণে পুরো শহর জেনে গিয়েছে, প্রশ্ন করার কি আছে? নিজেকে কি ভাবিস তুই? একটুও বদলাননি, একদম আগের মতোই আছেন। তাতে কি, তুই তো বদলেছিস। মানে? মানে কি সুন্দর আমার মুখের উপর কথা বলে যাচ্ছিস? একটু বুক কাঁপছে না? যাই হোক, আমাকে আপনি করে বলা শুরু করলি কবে থেকে? আদিবা উত্তর দিল না। বরপক্ষ কখন আসবে? বাসায় আসবে না, রাতে রিসোর্টে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই নাকি? যাই হোক, ওয়াশরুমে কাপড়গুলো ধুয়ে দে। এখনই দিতে হবে না? মানে আসলে বাসায় লোকজন অনেক, রান্নাটা শেষ করে এসে দিই। তোর সাহস হয় কি করে আমার মুখে মুখে কথা বলার? এখন থেকে আমার যাবতীয় কাজ তুই করবি। আদিবার কথা না বাড়িয়ে হাতের বাটিটা টেবিলে রেখে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমে যেতে না যেতেই কাঁচ ভাঙার শব্দে কেঁপে উঠল আদিবা। কয়েক সেকেন্ডের মধ্যে আদির গলা শোনা গেল। মা, মা, কোথায় তুমি? আদি তো ডাকতেই বাসার সবাই এসে জড়ো হয়েছে তার ঘরে। কি হয়েছে বাবা? কি হয়নি সেটা বলো। সামান্য কাপড় ধুতে বলেছি বলে আদিবা নোংরা বাটিটা আমার উপর ছুঁড়ে ফেলেছে। কি? আদিবার এত সাহস? আদিবা আদির এমন মিথ্যের জন্য প্রস্তুত ছিল না। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। মা, বাসায় আজ থেকে কোনো কাজের লোক থাকবে না, সব কাজ আদিবা নিজের হাতে করবে, এটা আমার সিদ্ধান্ত। আর এই সিদ্ধান্তের উপরে যারা কথা বলবে হয় তারা এই বাসায় থাকবে অথবা আমি থাকবো, এবার তোমাদের ইচ্ছে। আদিবা এতক্ষণ ওয়াশরুম থেকে সবই শুনছিল, এবার বেরিয়ে আসলো। এসে নিজেও অবাক হলো। আদি সারা গায়ে মশলার ছড়িয়ে আছে, অথচ সে বাটিটা টেবিলে রেখে গিয়েছিল। আদিবা বাইরে আসতে আদির মা এগিয়ে গিয়ে বিরক্ত মুখে বলল, ছেলেটা বাসায় পা দিতে না দিতেই মাথা চিবিয়ে খাচ্ছিস? আদিবা মুখ কালো করে জবাব দিল, এসব তুমি কি বলছো কাকিমণি? যা বলেছি সেটা না বোঝার মতন মেয়ে না তুই। একটা কথা কান খুলে শোনে নে, তোর জন্য আদির যদি কোনো অসুবিধা হয় আমি কিন্তু মেনে নেব না, কিছুতেই না।